পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। 6 ডিসেম্বর পিএসসি ক্লার্কশিপ মেনের কি কোশ্চেন আসবে তা নিয়ে এতদিন জল্পনা কল্পনা ছিল, সেই জল্পনা কল্পনার অবসান শেষ। এবারে হচ্ছে কাট অফ কতটা যাবে। দেখো, এই এক্সামের ক্ষেত্রে কাট অফ কত হবে বলাটা খুব কঠিন, তার কারণটা যেহেতু পার্ট 1 পার্ট 2 মিলিয়ে হবে। এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা পার্ট 1-এ খুব ভালো স্কোর করেছে কিন্তু পার্ট 2-তে করতে পারবে না। আবার এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা পার্ট 1-এ হয়তো কাট অফের দাঁড় গোড়াতেই ছিল কিন্তু এবারে হয়তো তারা মেনে ভালো করতে পারবে। তবে যেহেতু টাইম খুব কম এবং 6টা রাইটিং, তো খুব একটা হেরফের হওয়ার কথা নয়। তো আমরা সবটা নিয়ে ডিসকাস করব। প্রথমে ইংলিশ পেপারটা নিয়ে আলোচনা করছি। দেখো, ফার্স্টে বলেছিল দ্য করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন রেজিং থ্রু দ্য কান্ট্রি, রাইট এ রিপোর্ট অন দ্য প্রিকশনারি মেজার্স টেকেন বাই দ্য শপস অ্যান্ড মার্কেট ইন ইউর এরিয়া টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দিস ডিজিজ। তোমার এলাকায় করোনা ভাইরাস যে ইনফেকশনটা ছড়িয়েছে তাই বিভিন্ন দোকান এবং বাজারে কী কী সতর্কতা কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে লিখতে বলা হয়েছে একটা রিপোর্ট। আর যে এ ডিভাস্টেটিং ফায়ার আজ ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ এ লোকাল ফ্যাক্টরি, একটা স্থানীয় ফ্যাক্টরিতে কারখানাতে আগুন ছড়িয়ে পড়েছে। রাইট এ রিপোর্ট ডেসক্রাইবিং দ্য ইনসিডেন্ট, ফায়ার ফাইটিং এফোর্টস অ্যান্ড দ্য ড্যামেজ কস্ট, কী কী ক্ষয়ক্ষতি ঘটেছে এবং তাদের প্রচেষ্টা, যারা আগুন নির্বাপক তাদের প্রচেষ্টা এই সম্পর্কে। আর নাম্বার 2 দেখো, প্রেসি রাইটিংটা আমার যতদূর মনে হচ্ছে প্রায় 80-90% স্টুডেন্ট বুঝতেই পারেনি প্রেসি রাইটিংটার মানেটা কি। তো মানেটা, আমি খুব একটা ইংলিশ বেঙ্গলিতে ভালো নয়, লিটারেচারে আমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, তবুও তোমাদেরকে বলার চেষ্টা করছি, মানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা যারা এক্সাম দিয়েছো নিশ্চয়ই দেখেছো বা অনেকে হয়তো কোশ্চেন পেয়ে গেছো ওয়েবসাইটে, যেহেতু দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা তাও যারা পড়োনি তারা আরেকবার ভালো করে পড়ে নিতে পারো। আমি আর পড়ে তোমাদের টাইম নষ্ট করছি না, এখানে পজ করে নিয়ে পড়ে নিতে পারো। তো আমি উত্তরটা পরে বলছি, আগে 3 নম্বরটা আলোচনা করে নিই। 3 নম্বরটা ছিল যে গিরিডিতে বেরাবা, ট্রান্সলেশন অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ। গিরিডিতে বেরাবার কথা বললে উশ্রিত ধারটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপার কি কি মতলব ভদ্রলেখের? কিছু তো যাওয়ার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা, এই জিনিসটা তুমি পাস্ট হিসাবে লিখতে পারো। পাস্টে যদি লিখো তাহলে পুরোটাই পাস্টে লিখবে, আর যেটা ইনভার্টেড কমার ভেতরে আছে সেটাকে প্রেজেন্টে লিখবে। আর যদি প্রেজেন্টে করো তাহলে কোনো অসুবিধা নেই, কারণ গিরিডিতে যাবার কথা বললে উশ্রিত ধারটাই মনে হয়। এটা একটা নিত্যবিত্ত ঘটনা, তাই এই ক্ষেত্রে আমি প্রেজেন্ট হিসাবে করতে পারি, কোনো অসুবিধা হবে না। এবার চলো আলোচনা করি আনসারগুলো। দেখো, ইংলিশ রিপোর্টের ক্ষেত্রে 1 নম্বরটা কে করেছে জানি না। ইংলিশ রিপোর্টের ক্ষেত্রে বলতে গেলে তুলনামূলকভাবে এক একটা একটু কঠিন আছে, অথবা যেটা ফায়ার ব্রোক আউট এটাই সহজ আছে। তো অনেকে হয়তো এটাই অ্যাটেন্ড করবে কারণ কমনের মধ্যে আছে মোটামুটি। তো কীরকম, মানে এরকম তোমরা যদি লিখো তাহলে অবশ্যই 8-9 নম্বর পেয়ে যাবে, মানে আমি যেরকম করে লিখে দেখাচ্ছি। দেখো টাইটেল এটা যে ফায়ার গার্ডস বুড়াবাজার বিল্ডিং বাই স্টাফ রিপোর্টার, কলকাতা, ডিসেম্বর 17, 2017। ওখানে এমন কোনো নিয়ম ছিল না যে জায়গার পরিবর্তে বা আসলে নিজের নাম বা নিজের এলাকার পরিচয় না দিলেই হলো। এই জায়গায় তুমি কলকাতা, ডিসেম্বর এরকম দিতে পারো। মানে আজকে এক্সাম দিচ্ছ তুমি, তো ডিসেম্বর 6, 2020 দেবে, যেহেতু ওখানে কোনো ডেট ফেট বলা ছিল না। তো এ ডিভাস্টেটিং ফায়ার destroyed an old 5-storied building at Burabazar at about 1 AM last night, which was তারপরে কি the building which was full of combustible material as well as the adjoining buildings were also severely damaged by the fire. It was midnight, people were in sound sleep. Some people saw a column of smoke coming out of the building. Next the flame came out, an explosion followed it. Then fire spread on 2 adjacent buildings. All the residents woke up to hear a hue and cry. They somehow managed to escape. 5 laborers were trapped in a garment godown. They were also rescued by firemen. 50 fire tenders fought for 16 hours to bring the fire under control. They doused the flame by using foam. The fire was suspected to have originated from an air-conditioned machine. There was no injury to anyone. Firemen are investigating the actual cause of the fire and the extent of the damage. পুরোটাই কী কী ড্যামেজ, কী ক্ষয়ক্ষতি হয়েছে, কীভাবে হয়েছে সমস্ত ঘটনাটা বর্ণনা করতে বলেছে। তাই এরকম তোমরা যদি কেউ লিখে থাকো তাহলে অবশ্যই 15-এর মধ্যে এখানে 8-9 পেয়ে যাবে। দেখো, পিএসসি রাইটিংটা কিন্তু খুব কঠিন বলেছিল, তো আমি তা মোটামুটি একটা যেটুকু বুঝেছি সেটুকু বলার চেষ্টা করছি। যে রাইটিং এক্সপ্রেসেস দ্য আউটলুক অফ ইন্ডিভিজুয়াল, মানে বিভিন্ন জনের কাছে, মানে রাইটিংয়ের যে লেখা জিনিসটা
লেখার এক্সপ্রেশনটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি। তো দ্য অথর এক্সপ্লেন্স দ্যাট মাচ অফ হিজ রাইটিং স্টার্ট উইথ এ ক্রিটিক্যাল নোট হুইচ মে অফেন্ড সাম পিপল। মানে ব্যাখ্যা করেছেন যে তার বেশিরভাগই লেখা একটা সমালোচনা দিয়ে শুরু হয়, সমালোচনামূলক, যেটা অনেক মানুষই বিরোধিতা করে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে অ্যাট দ্য সেম টাইম সাম অ্যাস্থেটিক ভ্যালুস আর অলসো ডেপিক্টেড ইন হিজ রাইটিং। মানে তার লেখার মধ্যে দিয়ে কিছু দৃষ্টান্তমূলক যে ভ্যালু, সেই অ্যাস্থেটিক ভ্যালু, সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে। হিজ রাইটিং এক্সারসাইজ এ ব্রডার পার্সপেক্টিভ টু লাইফ। হিজ রাইটিংস এক্সারসাইজ মানে তার যে লেখা সেটা বর্ণনা করে এ ব্রডার মানে বৃহত্তর চিত্র, মানে ব্রডার পার্সপেক্টিভ মানে বৃহত্তর একটা চিত্র, টু লাইফ মানে জীবনের বৃহত্তর চিত্রটা বর্ণনা করে। এবার দেখো বঙ্গানুবাদটা কি ছিল, যে যখনই আমি বঙ্গানুবাদটা কি ছিল, যে গিরিটিতে বেরোবার কথা বললেই উশ্রির ধারটাই মনে হয়। এই যে বেরোবার কথা বললে তার মানেটাই কি, মানে যখনই আমি গিরিডি যাওয়ার কথা ভাবি বা গিরিডিতে বেরোবার কথা ভাবি, তার মানে হোয়েন আই থিঙ্ক অফ আউটিং ইন গিরিডি। এই জিনিসটা আবার বলছি, যারা প্রেজেন্টে করেছে কোনো অসুবিধা হবে না, পাস্টে করলে অসুবিধা হবে না, কিন্তু পাস্টে করলে দুটো যে টেন্সে করবে সেই টেন্স হিসাবে পুরোটাই করতে হবে। যে আই থিঙ্ক অফ আউটিং মানে ভ্রমণ, আউটিং মানে আউটিং ইন গিরিডি। আই প্রেফার টু ভিজিট ইন দ্য ব্যাঙ্ক অফ উশ্রী মানে ধারে বলেছে, তাই হচ্ছে উশ্রীর ধারে। বাট অবিনাশ বাবু ইজ অবজার্ভিং কন্টিনিউয়াসলি অ্যাট অপোজিট ডিরেকশন। কিন্তু অবিনাশ বাবু বিপরীত দিকে কি দেখেই চলেছেন। তাহলে বাট অবিনাশ বাবু ইজ অবজার্ভিং মানে দেখছেন কন্টিনিউয়াসলি ক্রমাগত অ্যাট দ্য অপোজিট ডিরেকশন মানে উল্টো দিকে। বিকজ ইন দ্য অপোজিট ডিরেকশন দেয়ার ইজ হিজ হোম। এই যে এখানে অর্থাৎ বলেছিল, সেখানটা আমার মনে হচ্ছে যে ঠিকঠাক অ্যাডজাস্ট হবে না, সেজন্য আমি আলাদা করে সেন্টেন্স করে নিয়েছি যে বিকজ কারণ ইন ইজ অপোজিট ডিরেকশন ও অন্যদিকে উল্টো দিকে তার বাড়ি। হোয়াট ইজ দ্য ম্যাটার কারণটা কি, তারপর হচ্ছে এই যে ছিল না তার মতলবটা কি, তো মতলব মানে এখানে প্ল্যান, তাহলে হোয়াট ইজ দ্য প্ল্যান অফ দ্য জেন্টলম্যান। আমি খুব সহজ সরলভাবে বলছি, যে নির্ভুল বাক্য বলছি, খুব একটা স্ট্যান্ডার্ড নয়, তবু এরকম লিখলে একটা অ্যাভারেজ নম্বর অবশ্যই পাবে। তাই আফটার ক্রসিং সাম ডিস্টেন্স মানে কিছু দূর অতিক্রম করার পরে অবিনাশবাবু নিজেই বললেন, তাই আফটার ক্রসিং সাম ডিস্টেন্স অবিনাশবাবু হ্যাজ টোল্ড, এখানে হিমসেলফ দিলে ভালো হয়, হ্যাজ টোল্ড হিমসেলফ দ্য রিজন। তারপর হচ্ছে টুডে আজকে, টুডে আই হ্যাভ গট এ টয় আমি একটা খেলনা পেয়েছি। আই শ্যাল শো ইউ আপনাকে দেখাবো। এই যে এই জায়গাটায় খেলনা পেয়েছে আমি আপনাকে দেখাবো, এখানে অবশ্যই আই শ্যাল শো ইউ করতে হবে। কেউ যদি পাস্টে করে থাকতে এগুলো পাস্টে হতো, কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই প্রেজেন্টেই হতো ইনভার্টেড কমার ভিতরে। তারপরে যে টয় খেলনা, এখানে জিজ্ঞাসা চিহ্ন ছিল, এই জায়গাটা তুমি হি রিপ্লাইড করে করতে পারতে, বা শুধু এমনি টয় লিখলেও হবে। দেখো কাটআপের ব্যাপারে আমি একটু পরে আসছি, তার আগে বাংলাটা দেখে নিই। যে লকডাউন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে একটা লিখতে দেওয়া ছিল, মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব বিষয়ে লিখতে বলা ছিল, সারাংশ ছিল বিজ্ঞাপনের প্রভাব নিয়ে, তোমরা পজ করে নিয়ে দেখে নিতে পারো যারা দেখোনি। তো এটা ছোট করে এটাই হতো যে বিজ্ঞাপনের প্রভাব, এটা টাইটেল দেওয়া যাবে। তো ব্যাপারটা হচ্ছে ছোট করে লিখলে এরকমটাই হবে যে বর্তমানে বিভিন্ন দ্রব্য মানুষের কাছে তুলে ধরার জন্য বিজ্ঞাপন প্রধান মাধ্যম। বিজ্ঞাপনের মাধ্যমে অনেক অপ্রয়োজনীয় জিনিসকেও মানুষের কাছে সুন্দর করে তোলা হয় মুনাফা লাভের উদ্যোগে। বর্তমানে মানুষসহ শিক্ষা এবং ভগবান সব কিছুই বিজ্ঞাপনের প্রভাবে বিক্রি হয়ে যাচ্ছে। জাস্ট এইটুকু লিখলে পরে ভালো নম্বর পেয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে যে বঙ্গানুবাদ, যে এটা খুবই একটা হয়তো কমন, এটা মনে হচ্ছে কোথাও কোনো বই বা বেশিরভাগ বইয়ে এই রাইটিংটা থাকে, তো সবাই আশা করি ভালোই লিখেছ। যে বঙ্গানুবাদটা একটা সৈনিক মানে প্যাট্রিয়টিক, একটা দেশত্ববোধক সৈনিকের কথা নিয়ে গল্প মানে এখানে আলোচনা করা হয়েছে। দেখো এবারে তোমাদের সবার মনে প্রশ্ন থাকবে যে কাট অফ কত হবে। ইতিমধ্যে অনেক মেসেজ তোমাদের পেয়েছি, হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করেছো। তো বলি দেখো এখানে কাট অফ নির্ণয় করাটা খুব মানে বোকামির কাজ হবে, আমি বলবো। মানে যারা কাট অফ বলবে তারা খুব বোকামির কাজ করবে। তার কারণটা হচ্ছে প্রিলিতে কার কত স্কোর আছে জানা নেই, কারণ প্রিলি মেন দুটোর মিলিয়ে কাট অফ হবে, তাই তো।
তাই সেই হিসাবে দেখো প্রিলিতে যাদের স্কোর ভালো আছে অটোমেটিক এখানে কম পেলে হবে, কিন্তু এমন অনেক জিনিস আছে, ফ্যাক্টর কাজ করছে এখানে, যে অনেকের প্রিলিতে অনেক ভালো স্কোর আছে, 80% হয়তো আছে, কিন্তু তারা কিন্তু ডেসক্রিপটিভ ভালো লিখতে পারে না। এবার ভালো লিখতে না পারলে হয়তো যেমন কমনের দিকে চলে এসছে, তো হয়তো অ্যাভারেজ মোটামুটি 40 সবাই হয়তো পেয়ে যাবে। তাও একটা বলে দেওয়ার চেষ্টা করি যে স্ট্যান্ডার্ড মার্ক কত পাওয়া যেতে পারে। যেহেতু রিপোর্ট রাইটিং এগুলো কমন, তাই যারা ভালো করে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল, মানে ভালো যদি মুখস্থ থাকে, তাহলে এই ক্ষেত্রে মানে একটা গুড বা স্ট্যান্ডার্ড মার্ক রিপোর্ট রাইটিংয়ে আমি এখানে 8 ধরলাম, কারণ এখানে দুটোই কমন আছে, 8 নম্বর কিন্তু সে পেতে পারে। এবার পেসি রাইটিংটা কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট পারবে না, অনেক ক্যান্ডিডেট 0 পাবে, আর যারাও করবে হয়তো দেখা যাবে খুব বেশি হলে 5 পেতে পারে। আমি যারা পাবে তাদের কথা ভেবে আমি বলেছি যে তারা 5 বা 6 পেল। এবারে চলো, তারপরে 3 নম্বর যেটা আছে এইটা। এবার দেখো এই বঙ্গানুবাদের ক্ষেত্রে কি হবে, অনেকেই যেমন বেরাবার কথা বললে এই জায়গাটা সেন্টেন্সটা হয়তো হুবহু ট্রান্সলেট করতে যাবে, দিয়ে হয়তো হবে না মানে ঠিকঠাক। তারপরে কিন্তু গণেশবাবু দেখলেন অর্থাৎ তার বাড়ির দিকে, এইখানে অর্থাৎ এই জায়গাটাতেও ভুল করবে। তারপরে যে মতলব অনেকের হয়তো মাথায় আসবে না প্ল্যান কথাটা, তাই আপাত দৃষ্টিতে সহজ মনে হতে পারে, বা অনেকে হয়তো প্রেজেন্ট পাস্ট দুটো টেন্স মানে মিক্সচার করে লিখে দেবে বেশিরভাগ জনই। তাই এই ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি অ্যাভারেজ মার্কস এই জন্য তার 10 ধরে রাখলাম, মানে 10 মানে আমি ভালো বলছি, মানে ম্যাক্সিমাম পাবে, তারপরে মিনিমাম তো আছেই। তাহলে ইংলিশটাতে কত গেল দেখো, ইংলিশটাতে 10, 5, 15, 8, 23, অর্থাৎ মোটামুটি 22 থেকে 23 অ্যাভারেজ মার্কস থাকবে ইংলিশটাতে। এবার চলো বাংলাটা দেখে নিই। দেখো অনেকে যে ভুলটা করেছে, অনেকে ঠিকঠাক হয়তো তাড়াহুড়ো করে হেডিংটা দিতে পারেনি, বা ডেট বা হয়তো জায়গার নাম দিতে ভুলে গেছে, তো সেই রকম ছোটোখাটো অনেকেই মিস্টেক করেছে। তাই যতই কমন রাইটিং থাকুক আর যাই লেখা থাকুক, ওই অল্প সময়ের মধ্যে 6টা রাইটিং লিখতে গেলে অবশ্যই অনেক ভুল ত্রুটি হবে। তাই বাংলা রাইটিংয়ে এমন কিছু নম্বর হবে না, তো বাংলা রাইটিংয়ে মোটামুটি ধরো ওই 8ই ধরে রাখো, 8 নম্বরই ধরে রাখলাম বাংলা রাইটিংয়ের ক্ষেত্রে। সারাংশটা, বাংলা সারাংশটা সহজ পড়েছে, এটা অনেকে ভালোই লিখে দেবে, ঠিক আছে। তো বাংলা তার মানে যেটা বোঝা গেল যে বাংলা রাইটিংয়ের ক্ষেত্রে 26 একটা ক্যান্ডিডেট মোটামুটি 26 স্কোর করতে পারবে জেনারেল স্টাডির ক্ষেত্রে, এবং সহজেই করতে পারবে। আর ইংলিশে সেই জায়গায় হয়তো 22 অর্থাৎ 48 একটা জেনারেল স্টাডির ক্ষেত্রে এটা গুড স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর বলা যায়, 48 বা 50। তাহলে কেউ ধরো জেনারেল তাহলে সেই ক্ষেত্রে একজন জেনারেল ক্যান্ডিডেট যদি 70 পেয়ে থাকে, আর এদিকে যদি 48 বা 50 অর্থাৎ 118 হয়, কেউ যদি 120 পায়, দুটো মিলে দুটো স্কোর করে, তাহলে বলবো যে জেনারেল অবশ্যই সেফ জোনে আছে, সে এখন থেকে টাইপিং প্র্যাকটিস করতে পারে, যদি টাইপিং প্র্যাকটিস যদি তার না থাকে। এবারে দেখো, এবারে তাহলে ব্যাপারটা ফ্যাক্টটা এটা দাঁড়ালো, ধরো কেউ কাট অফ লাইনেই আছে, মানে 65-এ আছে একজন জেনারেল, তাহলে তার ক্ষেত্রে মোটামুটি তাকে কত পেতে হয়েছে, 52 থেকে 55 কেউ যদি পায় মেনে, তাহলে কিন্তু তার ভালো সুযোগ অবশ্যই আছে। তাহলে সেই হিসাবে এবার তোমরা SC ST OBC এটা ধরে নিতে পারো, মানে OBC মোটামুটি ওভারঅল আরও ধরো 10 নম্বর কম থাকবে OBC B, OBC A বা SC তাদের আরও 15 নম্বর কম থাকবে, অর্থাৎ তার মানে জেনারেল যেটা দাঁড়ালো, কেউ যদি 118 বা 120 পেলে সেফ জোনে থাকবে। আর OBC B এর ক্ষেত্রে মোটামুটি 110 বা 12 ধরো। আর SC OBC A বা STর ক্ষেত্রে এটা অনেকটাই কমে যাবে, মোটামুটি 100-তে চলে যাবে। আর STর ক্ষেত্রে প্রায় 92 থেকে 93। এইটা যদি প্রিলি, আর আমি ভালো করে বোঝো, প্রিলি এবং মেন দুটো স্কোর করে যদি থাকে, অর্থাৎ মেনের জন্য আলাদা করে কোনো কাট অফ থাকছে না, মানে মেনে কত কাট অফ হবে এইটা বলা খুবই হাইপোথেটিক্যাল। তাই সেই জন্য আমি বলছি দুটো মিলে এই স্কোরটা যাদের থাকবে তারা অবশ্যই সেফ জন্য থাকবে, এবং যারা এখনো পর্যন্ত টাইপিং প্র্যাকটিস করেন তারা অবশ্যই এখান থেকে টাইপিং প্র্যাকটিস শুরু করতে পারো।
আরও দু একজন এরকম কোশ্চেন করেছিল, তা বলে দিই যে ধরো অনেকে একের এটা করনি বি করেছো অথবা দিয়ে, তো ওখানে উল্লেখ করে দিতে হতো। আর যদিও যদি নাও যদি করে থাকো তাহলে অসুবিধা হওয়ার কথা নয়, তার কারণ উপরের হেডিংটা দেখে বুঝতে পারছে স্যার, নিশ্চয়ই বুঝে যাবেন যে তুমি কোনটা সম্পর্কে লিখেছো। তো সেই ক্ষেত্রে হয়তো হাফ বা 1 নম্বর কেটে নিতে পারে, তবে এমনটা নয় যে তোমার পুরোটাই কেটে নেবে, সেরকম কখনোই হবে না।